গভীর শ্রদ্ধার ভালোবাসায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের স্মরণ করছে জাতি। সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিব নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, ওই ন্যাক্কারজনক ঘটনায় পলাতক আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। নিহতদের নিকটাত্মীয়রা এ সময় উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। যতই বেদনাদায়ক হোক, হয়তো এই দিনটির জন্যই অপেক্ষায় থাকেন স্বজনহারা মানুষ। অন্তত এই দিনে তারা দেখতে পান যাদের হারিয়েছেন তাদেরকে কতটা ভালোবাসে এই দেশ। তাই বছর ঘুরে 25শে ফেব্রুয়ারি এলেই প্রিয় মানুষের টানে বনানীর সামরিক কবরস্থানে ছুটে আসেন পরিবারের সবাই। নিহতদের কবর জিয়ারত করে ও ফাতেহা পাঠ করে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন পরিবারের সদস্যরা। যার আপন গেছে বুঝছেন, সে বোঝে তার রক্তক্ষরণ হয়, অন্যের তো রক্তক্ষরণ হয় না। আমরা চাই যে বিচার হোক যারা এই কাজটা করছে। কেন তাদেরকে শহীদ হতে হলো, আজকে যেখানেই আমরা যাই থাকি না কেন, একদিন এই চিন্তা আমাদেরকে করতেই হবে। সকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের সামরিক সচিবরা নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানোর মিছিলে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। শ্রদ্ধা জানাতে এসে বিজিবি মহাপরিচালক জানান, নারকীয় ওই ঘটনা জয় করে এগিয়ে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আমাদের পুনর্গঠনে আমরা 4টা রিজিয়ন করেছি, আমরা আরো 4টা সেক্টর করে 16টা সেক্টর করেছি, আমরা বিএসবি করেছি। এগুলোই সব পুনর্গঠনের পরিক্রমা। তদন্ত হয় না, অনেক হয়েছে, এখন পৃথিবীর ইতিহাসে নাই এটা। আসলে যারা অন্যায় করেছে তাদের ম্যাক্সিমামই ধরা হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পিলখানার ঘটনায় বিচার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তবে ওই কর্মকাণ্ড যারা ঘটিয়ে পালিয়ে আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। আর বিএনপির নেতারা এই হত্যাকাণ্ডের তদন্তের শ্বেতপত্র দেশবাসীর সামনে প্রকাশের দাবি জানান। পলাতক যারা আছে তারা সবসময় প্রক্রিয়া রয়েছে, আমরা যাদেরকে পাচ্ছি তাদেরকে বিচার মুখোমুখি করছি। সেই রহস্য আজকেও কিন্তু উন্মোচিত হচ্ছে না। পূর্ণ একটা প্রতিবেদন, যেটাকে বলে শ্বেতপত্র, হোয়াইট পেপার, জাতিগতভাবে বের করা উচিত। এই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার হয়েছে, সাজা পেয়েছেন অনেকেই। পরিবারের দাবি, শুধু এই বিচারের মধ্যে আটকে থাকলেই হবে না, এই বিচারের যে রায় হয়েছে সেটি এখন বাস্তবায়ন দরকার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, বনানী সামরিক কবরস্থান, ঢাকা। এদিকে রাজধানীর লালবাগে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত 13 জন আহত হয়েছে। তাদের মধ্যে 9 জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডাক্তাররা। স্থানীয়রা জানান, বিকেল 5:30টার দিকে লালবাগের একটি রেস্টুরেন্টের কিচেনে রাখা সিলিন্ডার হঠাৎ করেই বিস্ফোরিত হয়। রেস্টুরেন্ট কর্মী ও খেতে আসা লোকজন সহ মোট 13 জন এ সময় অগ্নিদগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর আহত 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শরীরে 30% পুড়ে যাওয়ায় 48 থেকে 72 ঘন্টা না পেরোনো পর্যন্ত কিছু বলা যাবে না বলে জানিয়েছেন ডাক্তাররা। রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে বিশ্বে নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কারখানা সংস্কারে সরকারের পাশাপাশি বিদেশি ক্রেতাদেরও সহায়তা করার আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিট 2017 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। আমরা সুযোগ সৃষ্টি করে দিতে চাই, কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করার দায়িত্ব আপনাদের। দেশের স্বার্থ রক্ষা করে বিদেশে বাণিজ্য বাড়াতে হবে বলেও মনে করেন তিনি। শুধুমাত্র এক জায়গায় না থেকে আপনারাও দেখেন কোন দেশে কোন ধরনের পোশাকের চাহিদা সব থেকে বেশি, সেগুলি দেখে আপনারাও কিন্তু এখানে বৈচিত্র্যপূর্ণতা আনতে পারেন। এভরিথিং বাট আর্মস, এই নীতিতে আমরা ইউরোপিয়ান দেশগুলিতে আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাই। একমাত্র আমেরিকা আমাদের কোনোদিন দিল না। এলডিসি কান্ট্রি হিসেবে আমাদের একটা অধিকার আছে, কিন্তু সেটা তো দিলই না। কাজে তারপরেও আমি বলবো, তবু আমরা আমেরিকাকে ট্যাক্স দিচ্ছি। $850 মিলিয়ন আমরা তাদেরকে ট্যাক্স দিই। কাজে আমাদের ট্যাক্স আবার তারা চলে, এটা আবার মনে রাখতে হবে। পোশাক খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে 3869টি কারখানা পরিদর্শন করা হয়েছে। এগুলোর মধ্যে মাত্র
39টি কারখানায় ত্রুটি পাওয়া গেছে এবং সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। কাজে আমরা নিরাপত্তার দিক থেকে এখন যথেষ্ট সচেতন। অবশিষ্ট যে কারখানাগুলোতে নিরাপত্তা উন্নয়নের সংস্কার কার্যক্রমও চলছে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাগণ সহায়তা করতে পারেন, অর্থাৎ আপনারা মালিকদের কাছে এ ব্যাপারে আবেদন করতে পারেন, বা যেসব দেশে আমরা রপ্তানি করি তারাও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে। বিশ্ববাজারে বাংলাদেশের সাফল্য ও সক্ষমতা তুলে ধরে নিজেদের সম্পদ ব্যবহার করে আত্মনির্ভর হওয়া সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। নিম্ন আদালতের সাজা হলে উচ্চ আদালতে আপিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মনে করে দলটি। রাজধানীতে পিলখানা ট্র্যাজেডি দিবসের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আরো বলেন, আন্দোলন ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে। আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে সরকারকে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ জজ আদালতে চলা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এখন আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে রয়েছে। মামলার কার্যক্রম অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে অভিযোগ করে বিএনপির পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে খালেদা জিয়াকে সাজা দিয়ে আগামী নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতীয় নির্বাচন আর দল পরিচালনার চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে বিএনপির অভ্যন্তরে চলছে নানা আলোচনা। এমন একটা ভাব যে উনি যদি সাজাপ্রাপ্ত হয়ে যান তাহলে বোধহয় উনি আগামী 3 বছর বা 7 বছর জেলখানায় থাকবেন। এটা হয় না। নিচের আদালতের রায় যদি তার বিরুদ্ধেও থাকে আর তার আপিল যদি হাইকোর্টে পেন্ডিং থাকে, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, নিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং তার দল এবং তার জোটের নেতৃত্ব দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নিরপেক্ষ করতে এখন থেকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বানও জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। লেভেল প্লেইং ফিল্ড কি শুধু ওই নির্বাচনের আগের 1 মাসের জন্য? এখন থেকে সে ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা বুঝবো যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। একদলীয় কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হবে না। এ সময় দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বিদ্যুৎ মন্ত্রীর গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণাকে গণবিরোধী বলে মন্তব্য করেন। এটার প্রতিবাদ যখন তীব্র হচ্ছে, বিদ্যুৎ মন্ত্রী বলে দিল যে এবার বিদ্যুতের দামও বাড়বে, তো এটা একটা কখনোই শোভন এবং জনগণের কাছে হিসাব দেয় এই ধরনের সরকার একটি বলতে পারে না। 20 দলীয় জোট নেতারা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ড ক্ষমতাসীন দলের ষড়যন্ত্রের অংশ বলেই এর পেছনের পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগরীতে হরতালের ডাক দিয়েছে সিপিবি ও বাসদ। একই দিনে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। সকালে সিপিবি কার্যালয়ে দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, দেশের মানুষ ঠিকমতো গ্যাস না পেলেও গ্রাহকদের বাড়তি দাম গুনতে হবে, যা অযৌক্তিক। গ্যাস বিতরণ কোম্পানিগুলো লোকসানে নেই জানিয়ে বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান বলেন, আইন অনুযায়ী তারা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিতে পারে না। তবে ওই দিন এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন হরতালের আওতাভুক্ত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচন নতুন নির্বাচন কমিশনের অধীনেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে দোহার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। তিনি বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। এ সময় বিএনপিকে নালিশ পার্টি হিসেবে অভিহিত করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে সিপিবি ও বাম মোর্চার ডাকা হরতালে বিএনপি সমর্থন দিয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ইক্ষু খামারে ইজতেমার মোনাজাত অংশ নিয়ে তিনি একথা জানান।
মির্জা ফখরুল বলেন, গ্যাসের পর বিদ্যুতের দামও বাড়ানো হলে সাধারণ মানুষ আরো দুর্ভোগে পড়বে, যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। আমরা মনে করি যে এই হরতালটির প্রতিবাদ, এই ব্যাপারে এই হরতালে সকলেরই অংশগ্রহণ করা উচিত এবং সমর্থন দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই প্রতিবাদে আমরা সমর্থন দেওয়া উচিত। হিমালয় অববাহিকার নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য নদী তীরবর্তী রাষ্ট্রগুলোর মধ্যে যৌথ নদী কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে বাংলাদেশের নদী বাঁচাতে রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রতিবাদেরও আহ্বান জানান তারা। রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে দক্ষিণ এশিয়ান যুব নিরাপত্তা বিষয়ক সংগঠন SAYPPS আয়োজিত সেমিনারে বক্তারা এ দাবি জানান। আরিফ হোসেনের রিপোর্ট। একতরফাভাবে ভারত বাংলাদেশের পানি সরিয়ে নিচ্ছে একের পর এক বাঁধ আর ব্যারেজ নির্মাণ করে। বাংলাদেশের জনগণকে ধ্বংস করা হচ্ছে উল্লেখ করে গোলটেবিল বৈঠকে বলা হয়, প্রকৃতির পরিবেশ রক্ষা, কৃষি, মাছের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস ও উর্বর জমিকে মরুভূমিতে পরিণত হওয়া ঠেকাতে বাংলাদেশের উচিত নদীর গতি পরিবর্তনের বিপক্ষে অবস্থান নেওয়া। একই সাথে মানবাধিকার ও প্রকৃতি সংরক্ষণকারী বিভিন্ন গ্রুপ ও পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যৌথ আন্দোলনে শরিক হওয়া। বুদ্ধিজীবীরা তো আমরা যারা রাজনীতি করি আমাদের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। এখন এই দেশের ভরসা হলো তরুণ সমাজ। আগামী দিনে যদি পানি সমস্যার সমাধান আমরা চাই, যদি শক্তিশালী প্রতিবেশীকে ন্যায়ভিত্তিক সমঝোতায় উপনীত হওয়ার জন্য তার দ্বারপ্রান্তে নিতে চাই, তাহলে আমাদেরকে সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সেমিনারে দ্বিপাক্ষিক নদী কমিশন নয়, হিমালয় অববাহিকার নদীগুলোর সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক নদী কমিশন গঠনেরও প্রস্তাব উপস্থাপন করা হয়। বাংলাদেশ, চায়না, নেপাল মিলে সবাই মিলে যদি বলে আমরা একটা অববাহিকা ভিত্তিক ব্রহ্মপুত্রে হোক, গ্যাঞ্জেসে হোক, আমরা অববাহিকা ভিত্তিক কমিশন চাই, আমরা সরকারের বিরুদ্ধে এই পদক্ষেপ না, দেশের পক্ষে পদক্ষেপ। বাসদ আর সিপিবির আদাবেলা হরতাল, এটা আর সিভিল সোসাইটি চুপ করে বসে থাকা যাই হবে, এটা এই পানির সমাধান ওভাবে হবে না। আমাদের যত জানবো, যতদিন থাকবো, ততদিন আরো আমরা দর্শিত হব ভারত করতে। সেমিনারে বক্তারা নদীর স্বাভাবিক গতি রক্ষায় রাজনৈতিক বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেন। আরিফ হোসেন, ATN বাংলা, ঢাকা।